নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে যে ভিডিওটি আমি এনে উপস্থিত করছি সেটা হচ্ছে নার্ভজনিত রোগ। আমাদের ব্রেনের মধ্যে প্রচুর সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ রয়েছে। ব্রেনের মধ্যে অসংখ্য নিউরন আছে আমরা জানি, এবং এই ব্রেনের সাহায্যে আমরা এই মস্তিষ্ক থেকে নার্ভগুলো যেরকম ভাবে কাজ করে, যেটা আমাদের নার্ভ থেকে যেগুলো আমাদের মস্তিষ্ক অর্ডার দেয় এবং সারা শরীর অঙ্গ প্রত্যঙ্গ চলাফেরা এবং ইঙ্গিত করে বা যে কোনো কাজ করতে সহায়তা করে এই মস্তিষ্ক অর্ডার দিলে, তেমনি আমাদের ব্রেনের মধ্যে ডোপামিন নামক একরকম হরমোন আছে। এই হরমোনটা যদি ঠিকঠাক না নির্গত হয় তাহলেই আমাদের ভেতরে ভেতরে নানা রকম সমস্যা তৈরি হয়। যেমন ডোপামিনের অভাবে আমাদের নিউরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। তখন কি হয়? তখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি যদি নিউরনের যোগাযোগের অভাবে তখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি ঠিকঠাক চলাফেরা করতে পারে না। তখনই আমাদের স্টিফনেস তৈরি হয়ে যায় শরীরে, এবং এই টাইট ভাব চলে আসলেই আস্তে আস্তে সেটা শরীরে রোগের সৃষ্টি করে। এই রোগটি হচ্ছে পার্কিনসন রোগ, যেটা আমাদের বংশগতভাবে হয়ে যায়। কারোর বংশে পূর্বপুরুষের কারো ছিল, বা আরেকটা কারণে হতে পারে কোন রকম আঘাতজনিত কারণে বা পরিবেশ পরিস্থিতির চাপে পড়েও এই রোগ হতে পারে। তো এই রোগটা যখন ধরা পড়ে তখন 50 থেকে 60 বছর বা তার বেশি বয়সে। এই রোগটি হলে প্রথম ধরা পড়ে তার কম্পন দেখে। হাত বা পা যখন বসে আছে, রেস্ট অবস্থায় রয়েছে, তখন কাঁপছে। আর এরপরে হয় টাইট, শরীরটা টাইট হতে থাকে ক্রমশ, যে কোনো জয়েন্ট টাইট হয়ে যায়। আর চলাফেরা, হাঁটা চলা সব ধীর গতি হয়ে যায়। যে কোনো কাজ, যে মানুষটা আগে স্বাভাবিকভাবে কাজকর্ম করতো বা তাড়াতাড়ি কাজকর্ম করতো, সে এখান থেকে ওইটুকুনি সময় যাচ্ছে বা কোনো কাজ করছে খুবই ধীরে ধীরে, তখনই তাকে পরীক্ষা করলেই ধরা পড়ে যায় তার পার্কিনসন রোগ হয়েছে। তো পার্কিনসন রোগও 2-3 রকমের আছে, যাই হোক সেই বিষয়ে আমি যাব না। তো আমার বক্তব্য হচ্ছে, এই পার্কিনসন রোগ থেকে মুক্তির জন্য আমাদের তো ওষুধ খেতেই হবে, এবং তার সাথে সাথে যদি যোগা করা যায় এবং কিছু প্রাণায়াম করা যায়, তাহলে আমরা অনেকটাই স্বাভাবিক জীবনের সাথে মিলিয়ে চলতে পারবো এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবো। তো বন্ধুরা, আমার বক্তব্য হচ্ছে, আপনারা যদি প্রতিদিন এই পার্কিনসন রোগ যাদের হয়েছে তারা প্রতিদিন নিয়মিত আমি যে প্রাণায়ামগুলো দেখাচ্ছি, প্রাণায়ামগুলো নিয়মিত অভ্যাস করেন, এবং এর পরের ভিডিওতে দেখাবো কিছু যোগাসন, যেগুলো এক্সারসাইজ বা যোগাসন, যেগুলো করলে আপনারা পার্কিনসন রোগ হলেও অনেকটাই সেখান থেকে রিলিফ পাবেন এবং আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন, এটা আমার বিশ্বাস। তো বন্ধুরা, চলুন আমি যে প্রাণায়ামগুলো দেখাবো সেই প্রাণায়ামগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এবং স্কিপ করবেন না। এবং অতিরিক্ত গরমের মধ্যে ভিডিও করছি, মানে প্রচন্ড কষ্ট হচ্ছে, কিন্তু আপনাদের স্বার্থে যাতে আপনারা ভালো থাকেন এবং আপনাদের উপকারে লাগে, যারা এই পার্কিনসন রোগে ভুগছেন আজ বিশ্বব্যাপী, সেই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য আজকে সারা বিশ্বব্যাপী মানুষ একত্র হয়েছেন। তার মধ্যে আমি একজন, যে আপনাদেরকে ভালোভাবে প্রাণায়ামগুলো দেখিয়ে একটু যাতে আপনাদের ভালো হয় এবং উপকারে আসে, সেজন্য চেষ্টা করবো মাত্র। তার জন্য আপনাদের একটি কাজ হচ্ছে, ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। তো চলুন প্রাণায়ামগুলো দেখো। প্রথম প্রাণায়াম হচ্ছে সহজ প্রাণায়াম। যদি প্রথমে আমি এরম ভাবে সুখাসনে বসবো, এরম ভাবে পাটাকে রেখে, বা বাবু হয়ে বসলেও হবে, এরম ভাবে হাত দুটোকে এরকম ভাবে রেখে সামনের দিকে তাকিয়ে প্রথমে নাক দিয়ে দম নেব। নাক দিয়ে দম নিয়ে দমটাকে হোল্ড করে রাখবো, কিছুক্ষণ ধরে রাখবো। পেশেন্ট যেহেতু আমি সাধারণ মানুষ, আমি সুস্থ মানুষ, তাই আমি অনেকক্ষণ ধরে বা প্র্যাকটিস করি, তাই আমি অনেকক্ষণ ধরে দমটাকে হোল্ড করে রাখতে পারি। কিন্তু একজন পার্কিনসন পেশেন্ট, সে যত সময় ধরে পারবে, অল্প থেকে শুরু করুক, সে যতক্ষণ পারবে, 1 মিনিট বা 10 সেকেন্ড বা 20 সেকেন্ড বা তার থেকে বেশি, যে যতক্ষণ সে হোল্ড করে রাখতে পারে, ওই সময়টাকে ক্রমশ বাড়াতে হবে। দমটাকে হোল্ড করে রেখে তারপরে নাক দিয়ে আবার দমটাকে ছেড়ে দিতে হবে। যেমন আমি করে দেখাচ্ছি, দেখুন। এইভাবে বারে বারে আমাকে করতে হবে। এটা করলে কি হবে, যে আমার অক্সিজেনটা আমার ব্রেনে যাবে, ব্রেনে যত অক্সিজেন যাবে তত
দূষিত জিনিসটা আমি নাক দিয়ে যখন বার করে দিচ্ছি, টক্সিন জাতীয় জিনিস আমার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, এবং অক্সিজেন ব্রেনে যত পৌঁছাবে তত আমার নিউরনগুলো ভালোভাবে কাজ করতে পারবে। তাই জন্য আমার দরকার এই প্রাণায়ামটা করা, এবং প্রাণায়ামটা একটু ধৈর্য সহকারে বারবার ধরে করতে হবে। তো প্রথম প্রাণায়াম এটা। এবার দ্বিতীয় প্রাণায়াম হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়াম আপনারা সবাই জানেন যে একটি গুরুত্বপূর্ণ প্রাণায়াম, যেটি যে নাক দিয়ে দম নিচ্ছি নাকটিকে বন্ধ করে দিয়ে বিপরীত নাক দিয়ে ছাড়ছি, আবার নাকটা দিয়ে যেখান দিয়ে ছেড়ে দিচ্ছি সেখান দিয়ে আবার দমটা নিচ্ছি। কিন্তু পার্কিনসন পেশেন্টদের ক্ষেত্রে একই জিনিস, যে দমটাকে নিয়ে দমটাকে হোল্ড করে রাখতে হবে। যেমন এইভাবে দম নিচ্ছি, হাতটা ঠিক এইভাবে রাখতে হবে, এইভাবে রেখে দুটো আঙুল, এই দুটো আঙুল এরকম, এই দুটো আঙুল এরকম, এইটা এরকম, এবারে এইভাবে ধরছি, এইভাবে চেপে ধরছি, কিছুক্ষণ হোল্ড করে রাখছি, এবার আস্তে আস্তে দমটা ছাড়ছি। আবার দম নেব, আবার আস্তে আস্তে দমটিকে ছেড়ে দেবো, আবার দম নিচ্ছি যেটা দিয়ে ছাড়লাম, দমটিকে হোল্ড করে রাখবো, আবার বিপরীত নাক দিয়ে দমটা ছেড়ে দিচ্ছি। এরকম ভাবে ধীরে ধীরে যতক্ষণ পারবো ততক্ষণ প্রাণায়ামটি করতে হবে, এবং 2 বেলা প্রাণায়ামটি প্র্যাকটিস করতে পারলে খুবই ভালো হয়। দুটো প্রাণায়াম দেখালাম। 3 নম্বর প্রাণায়াম হচ্ছে কপালভাতি। কপালভাতি প্রাণায়াম আমরা সবাই জানি। কপালভাতি প্রাণায়াম যেমনি আমরা রামদেবের ভিডিও দেখেছি এবং বিভিন্ন মানুষের ভিডিওতে কপালভাতি প্রাণায়ামটা ভালোভাবে দেখানো হয়েছে, এবং আমারও ভিডিও আছে কপালভাতি প্রাণায়াম কিভাবে দেখানো হয়েছে। যেটা হচ্ছে পেটে ধাক্কা দিয়ে দিয়ে, স্ট্রোক দিয়ে দিয়ে আমি নাক দিয়ে দমটা ছাড়ছি, নাক দিয়ে জোরে দমটা ছাড়ছি, যেন আমি কোনো একটা মোমবাতি নেভাচ্ছি, বা জোরে শ্বাসটা নাক দিয়ে জোরে ছাড়ছি, যেন কিছু একটা নেভানোর চেষ্টা করছি, এরকম ভাবে নাক ঝাড়ার মতো। সেরকম ভাবে যখন আমি কপালভাতি করছি, আমাকে বারবার দমটা নেওয়ার দিকে ধ্যান না দিয়ে দমটা ছাড়ার দিকে ধ্যানটা দিতে হবে। আমি সুস্থ মানুষ বলে আমি স্বাভাবিকভাবে করতে পারছি, কিন্তু একজন পার্কিনসন পেশেন্ট এইভাবে তার পক্ষে করা সম্ভব হয় না। কিন্তু তাকে যতটা পারা যাবে এইভাবে করানোর জন্য অভ্যাস করাতে হবে, সে যাতে বারবার স্ট্রোক দিয়ে দমটাকে বাইরের দিকে বের করে দিতে পারে। ঠিক এইভাবে কপালভাতিটা বারবার করে যেতে হবে, দমটাকে বারবার বারবার, যাতে ভেতর থেকে দমটাকে বারবার বার করে দিতে পারি, যাতে আমার ভেতর থেকে অক্সিজেনটা আমার ভেতরে রেখে টক্সিনটাকে বার করে দিচ্ছি বারবার। তো কপালভাতি প্রাণায়াম। এরপরে আমি দেখাবো হচ্ছে কেগল এক্সারসাইজ। যে এক্সারসাইজটি প্রাণায়াম নয়, সেটা হচ্ছে এই এক্সারসাইজ পেলভিকের। এই পেলভিকে অনেক পার্কিনসন পেশেন্টদের কি হয়, যে পার্কিনসন পেশেন্ট ইউরিনটাকে নিজের কন্ট্রোলে রাখতে পারে না, ইউরিন পাস হয়ে যায় তাদের। তো এই ইউরিন পাস হয়ে যাওয়ার জন্য আমরা এমন একটা এক্সারসাইজ দেখাবো, যে এক্সারসাইজটা করলে যে ইউরিন ব্লাডারটা শক্তিশালী হলে, তাহলে সেই পেশিগুলো যদি শক্তি পায়, তাহলে আমার ইউরিনটা যেখান দিয়ে আমরা পাস করি সেই জায়গাটা যদি শক্তি পায়, তাহলে ইউরিনটা বেরিয়ে যেতে পারবে না এবং কন্ট্রোলে চলে আসে। তাহলে আমি সেই এক্সারসাইজটা দেখাচ্ছি, দেখুন। এখানে এইভাবে শুয়ে পড়তে হবে, এবং ব্রিজ এক্সারসাইজ আমরা জানি যে এরকম ভাবে কোমরটাকে ওঠাতে হয়, কিন্তু ব্রিজ এক্সারসাইজ করা হয় পেলভিক বা কোর মাসল ঠিক রাখার জন্য। তো আমি ব্রিজ এক্সারসাইজ ঠিকই করব, কিন্তু ব্রিজ এক্সারসাইজটা করে আমি যেখান দিয়ে অ্যানালের পথ, আমার পায়খানার দ্বার এবং ইউরিনের পথ যেমন যাতে শক্তিশালী হয়, তার জন্য ওইটাকে আমরা যখন ব্রিজ এক্সারসাইজ করব তখন ওটাকে টেনে উপরের দিকে রাখবো, যতটা পারবো টেনে রাখার চেষ্টা করবো। দেখুন আমি করছি। এইভাবে হোল্ড করে রাখবো, তারপর আস্তে 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 ছেড়ে দেবো, এবং আমিও আস্তে আস্তে কোমরটাকে নামিয়ে নেব। এইভাবে আবার করবো, আস্তে আস্তে তুলবো, এবং এই পেশিগুলিকে টেনে হোল্ড করে আমার ভেতরের দিকে
উপরের দিকে টানার চেষ্টা করব এবং টেনে ধরে রেখে দেবো। যতক্ষণ সম্ভব ধরে রাখবো, তারপরে আস্তে আস্তে ছেড়ে দেবো এবং আস্তে আস্তে আমি কোমরটাকেও নামিয়ে নেব। এইভাবে যতবার করতে পারবো। ধীরে ধীরে এই এক্সারসাইজের মাধ্যমে ধীরে ধীরে আমার এই পেশিগুলো এমন ভাবে শক্তি পাবে যাতে আমি ইউরিনের পথ, আমাদের যাদের পার্কিনসন পেশেন্ট তাদের ইউরিনের যেহেতু সমস্যা হয়, ইউরিন যাতে এই পেশিগুলোর পাওয়ার যেই বাড়বে তখন এই ইউরিন পাস হয়ে যায়, যে কোনো কন্ট্রোল থাকে না, সেই শক্তিটা বাড়বে এবং তার জন্য কি হবে, ইউরিনটা ধরে রাখার ক্ষমতাটা তৈরি হয়ে যাবে। তো এইভাবে প্রতিটি প্রাণায়াম এবং এই কেগেল এক্সারসাইজ অভ্যাস করতে থাকুন এবং পরের ভিডিওতে আমি আবার যোগাসন দেখাবো। এগুলো করলে অবশ্যই অবশ্যই উপকার পাবেন এবং স্বাভাবিক জীবনযাপনে আস্তে আস্তে ফিরে আসতে পারবেন। নমস্কার।